নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই বেঙ্গল টুডের নিউজ চ্যানেলে সাদর অভিনন্দন। আমি অরিন্দম আপনাদের সাথে আজকে যে একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি তা অতি অবশ্যই আমাদের বা আপনার সকলের নানা জানা অজানা নানা কথা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবে দুজন বা তিনজন আমরা নতুন আমাদের পার্টিসিপেন্ট বা আমার কর্মীরা যারা আমার সাথে কাঁধ মিলে দিন রাত করে কাজ করেন। আজ আশুতোষ কলেজ অর্থাৎ কলকাতার আশুতোষ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের ছাত্রী এরা তিনজন, ফারজানা পারভিন, অলিকা মাহাতো ও তনুষা দাস, এরা তিনজন আপনাদের সামনে রাখবে তাদের নিজের কিছু জানা অজানা কথা, আপনার আমার সকলের জানাও হতে পারে বা অজানাও। চলুন প্রথমেই আমি ডেকে নেব আমাদের সবচেয়ে প্রথম যে প্রতিযোগী বা বলতে পারেন আমাদের পার্টিসিপেন্ট, তিনি হলেন ফারজানা পারভিন। ফারজানা, তোমার নমস্কার। বেঙ্গল টুডের সকল বন্ধুদেরকে আমি নমস্কার জানাই। আমি ফারজানা পারভিন, কলকাতার আশুতোষ কলেজের মাস কমিউনিকেশন। আজকের আমি আছি যে বেঙ্গল টুডে আমাকে সুযোগ করে দিয়েছে এই জানা অজানা টক শোতে আমাকে আলোচনার বিষয় হিসেবে সুযোগ করে দিয়েছে। প্রথমে আমি অভিভাবককে নমস্কার জানাচ্ছি। আর আমার আজকের আলোচনার যে বিষয় নতুন শিক্ষানীতি গোড়ার দিক থেকে শুরু করে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে 1968 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশনায় জাতীয় শিক্ষানীতি, তো জাতীয় শিক্ষানীতি পরে সংশোধিত হয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্দেশ। পরবর্তীকালে 1992 সালে তার কিছুটা সংশোধন হলেও পুরোটা হয়নি। তো বর্তমানে 2003 সালে জাতীয় শিক্ষানীতি একটা নতুন পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। পরিবর্তনটা অনেক জায়গায় স্কুল শিক্ষা থেকে পাশাপাশি কলেজ শিক্ষারও হয়েছে। শিক্ষার বর্ষ থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে 2023 থেকে 2024 খবর। আমি একটু দৃষ্টিপাত করে দিতে চাই স্কুল শিক্ষা। আমরা জানি যে স্কুল শিক্ষার নীতি অনুযায়ী 10+2 মানে 10 হচ্ছে মাধ্যমিক শিক্ষাবর্ষ আর 2 হচ্ছে এবং দ্বাদশ। তো এরপর এটা যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে 5+4। তার মানে হচ্ছে যে 5 হচ্ছে ক্লাস 5 অবধি, তারপর ক্লাস 8, তারপর মাধ্যমিকের পর্যায়ে, এবং এবার উচ্চ মাধ্যমিকের 4টি বর্ষ হচ্ছে হিসাবে দেখা গেলে এটা সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে। সেমিস্টার সিস্টেমের দিক থেকে এটা 6 মাস অন্তর অন্তর পড়তে হবে, মানে একাদশ শ্রেণীতে 2টো করে পড়তে হবে আর দ্বাদশ শ্রেণীতে 2টো করে পড়তে হবে। এটা চলে গেল স্কুল শিক্ষক যারা স্কুলে পড়ে তার একটা বড় ইনফরমেশন। কিন্তু আগামী যারা নতুন কলেজের ভর্তি হয়েছে, ভর্তি হতে চলেছে, তার জন্য একটা বড় ইনফরমেশন হচ্ছে এখন কিন্তু গ্রাজুয়েশন আর 3 বছর থেকে এটা হয়ে গেছে 4 বছর। আমাদের আগের যে শিক্ষানীতি ছিল সেই অনুযায়ী গ্রাজুয়েশন যারা অনার্স তাদের হচ্ছে 3 বছর আর যারা পাসিং করবে তাদের 2 বছর। কিন্তু এখন যারা অনার্স করবে তাদের হচ্ছে 3 বছর আর যারা
বছর, এবং তারপরে বছরের মধ্যে একটা রিসার্চ পেপার হিসাবে নতুন একটা বর্ষ আছে, সারা বছর যে টায়ার মানে বছর 3টে বর্ষর 75% পেলে তবেই স্টুডেন্ট চতুর্থ বর্ষে গিয়ে রিসার্চ পেপারে পড়াশোনা করতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, যেমন ফার্স্ট ইয়ার করলে তুমি সার্টিফিকেট কোর্স পাবে, মানে এটা একটা সার্টিফিকেট কোর্স হবে। সেকেন্ড ইয়ার করলে তুমি ডিপ্লোমা কোর্স হবে। থার্ড ইয়ার করলে সেটা হয়ে যাবে ডিগ্রি, এবং 75% পুরো নাম্বার থাকলে সেটা হয়ে যাবে তখন রিসার্চ পেপার, মানে তোমার ডিগ্রি থাকবে রিসার্চ করতে এই জিনিস দিয়ে এটা একটা অ্যাডিশনাল থাকবে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের এইচএস এর যে স্টুডেন্ট যারা আগামীতে পাস করে কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য একটা ইনফরমেশন আর 3 বছর এই 4 বছর হয়ে গেছে, এবং এই 4 বছরের মধ্যেও অনেক চেঞ্জেস এসেছে। আর এরকম ছিল একটা অনার্স পড়তে গেলে সেই দিনে অনার্সের একটা সাবজেক্ট, তার সাথে দুটো আর একটা এইচ বলে একটা সাবজেক্ট থাকে, কিন্তু এখন সেটার জায়গায় অনেক রকম সাবজেক্ট হয়েছে। আইডিসি বলে একটা অ্যাডিশনাল সাবজেক্ট চলে এসছে, সিভাস বলে দুটো, একটা সিভাস আর একটা এই দুটো অ্যাডিশনাল সাবজেক্ট চলে এসছে। তো সাবজেক্ট জিনিসগুলো অনেক কিছু বেড়ে গেছে, বা ফার্স্ট সেমিস্টারের পরে যখন সেকেন্ড সেমিস্টার চলে আসছে তখন একটা সামার ইন্টার্নশিপের ব্যাপার আসছে। সামার ইন্টার্নশিপ করলে কি হবে, যাতে সার্টিফিকেট অন্য মানে জীবিকা বৃত্তির দিকে এগোতে চায় তার জন্য এটা অনেক বড় সুযোগ হয়ে দাঁড়ায়। আর এখানে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে কোনো বিষয়ের বা কোনো সাবজেক্ট বা কোনো ভাষার উপর কাউকে চাপ দেওয়া হচ্ছে না, যারা নিজেদের মাতৃভাষার ক্ষেত্রে তারা নিজেদের পছন্দ মতো ভাষার সাথে পড়াশোনাটা করতে পারে। আর তার সাথে সাথেই তারা ভাবে তাদের জীবিকা বৃত্তি মানে আয়ের দিক থেকে বলুন, চিকিৎসা বলুন, তাদের মধ্যে আরো অনেক মডিফিকেশন বা আরো অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছে। এবং এটা আগামী দিনে নতুন শিক্ষার একটা রূপ, এটা পরবর্তীকালে হয়তো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অরিন্দম দা হ্যাঁ, ফারজান, আমি বুঝতে পারছি তুমি যথেষ্ট ভালোভাবেই ব্যাখ্যা করলে। এখানে আমি একটা জিনিস বলছি, একটা সময় আমি আজকেও তোমাদের সাথে যখন আমি কথা বলছিলাম তখন আমি একবার জিজ্ঞাসাও করেছিলাম যে 10+2+2 কিংবা 10+2+3 এইভাবে পড়াশোনাটা হতো। সেই জায়গাটা এখন তুমি যেটা বলছো সেটা 10+2+4, এই যে পার্থক্য, এটা যদি একটু ব্যাখ্যা করো ফারজানা। হ্যাঁ, এটা হচ্ছে যেটা সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে, সেমিস্টার 6 মাস অন্তর অন্তর, মানে যেরকম কলেজের স্টুডেন্টরা দেয় সেরকমই 6 মাস একটা সেমিস্টার, তারপরে 6 মাস একটা সেমিস্টার, এই দুটো সেমিস্টার নিয়ে একটা হতে যায়, এবং তারপরে আবার 6 মাস পরীক্ষা আরো 6 মাস। এতে কি হবে যে 6 মাস অন্তর অন্তর কিছু পরীক্ষার উপর এক্সাম হচ্ছে, তাহলে তোমার সিমিলার ঠিক আছে ফারজানা, আমি বুঝতে পারছি তোমার কথা। এই সেমিস্টার মানে তুমি বলছো এই 2 বছরে 4টে সেমিস্টার, অর্থাৎ 6 মাস করে কি এক সেমিস্টার? হ্যাঁ স্যার। খুব ভালোই বুঝিয়ে যাচ্ছ। আমি ঠিক আছে ফারজানা, এবার আমরা একটু ডিফারেন্ট একটু জায়গায় যাই। আমরা আজকে আলোচনা করছি আজকে বিরল কিছু প্রাণী আমাদের এই
এখনো পর্যন্ত যারা বেঁচে আছে, তবে আমাদের আমরা প্রাণী হত্যা যেভাবে করছি, আমরা যেভাবে প্রাণী সংরক্ষণ করার দিকে নজর দিচ্ছি না, তাতে হয়তো আগামী দিনে কিছু প্রাণী অবলুপ্তির পথে যাচ্ছে। সেই ধরনের কিছু অজানা তথ্য বা অনেকেরই জানা, হ্যাঁ, কিন্তু তবু আমরা সচেতন করার জন্যই একবার রিপিট করছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন অলিকা মাহাতো। অলিকা, তুমি এই ব্যাপারটা যৎপাত করতে পারো? আমি অলিকা মাহাতো নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু জানা কিছু শেখার। আজ আমরা জানবো উত্তরের সাদা গন্ডারের সম্পর্কে। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এত দূর থাকা সত্ত্বেও হঠাৎ কেন এই উত্তরের সাদা গন্ডার নিয়ে আলোচনা, সেটাই জানবো এই পর। আচ্ছা, আমি যদি বলি আপনাকে এই পৃথিবীতে মাত্র 10 জন মানুষ আছে, তার মধ্যে আপনি একজন, কেমন মনে হবে নিজেকে? ভয় লাগবে, নাকি একাকিত্বে মানসিক অবসাদ, নাকি বেঁচে থাকার প্রবল ইচ্ছা? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বাস্তবিক ঘটনা থেকে। এই পৃথিবীতে আমাদের সকলের বেঁচে থাকার অধিকার আছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, কিন্তু মানব প্রজাতির লোভ, লালসা, অপূর্ণ ইচ্ছা পরিপূর্ণ করার বাসনার খেসারা দিতে হয় অন্যদিকে। প্রকৃতি চলে একে অন্যের উপর নির্ভর করে, একদিন আরেক জীবের সাথে সামঞ্জস্য রেখে, যাতে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে কোন রকম ব্যাঘাত না ঘটে। কিন্তু আমাদের প্রকৃতির এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে আমাদের অধিক বাসনা পরিপূর্ণের জন্য উদ্ভিদ ও প্রাণীদের ওপর অত্যাচার করে চলেছে। আর উত্তরের সাদা গন্ডারও সেই অত্যাচারের শিকার। চলুন একটু বিশদে জানা যাক। উত্তরের সাদা গন্ডার আফ্রিকা মহাদেশের গন্ডার পরিবারের অন্তর্ভুক্ত সাদা গন্ডারের প্রজাতির একটি উপপ্রজাতি। এটি অতীতে পূর্ব ও মধ্য আফ্রিকাতেও পাওয়া যেত। প্রায় 140 লক্ষ বছর ধরে তারা পৃথিবীতে বসবাস করছে। এরা আফ্রিকার সাভানা অঞ্চলের ঘাসযুক্ত এলাকায় বিচরণ করে। সাধারণত এরা খুবই শান্ত প্রকৃতির হয়, কিন্তু তাদের পরিবারের উপর কেউ আক্রমণ হলে আক্রমণ হয়ে ওঠে। বিগত 100 বছর ধরে এই গন্ডারের অনিয়ন্ত্রিত ও পরিকল্পিত হত্যা বর্তমানে অস্তিত্ব রক্ষায় এক বড় প্রশ্ন চিহ্ন তুলেছে। 2018 সাল পর্যন্ত এই উত্তরের সাদা গন্ডার সংখ্যা ছিল মাত্র 3টি, যার মধ্যে একটি পুরুষ ও 2টি স্ত্রী। কঙ্গোলল পেধাতা সুদান, যার সঙ্গী ছিল নাগি, আর তাদের একটি কন্যা ছিল ফাতু। খুবই আনন্দেই ছিল কিন্তু এই পরিবার। কিন্তু 19শে মার্চ 2018 সালে বার্ধক্যজনিত কারণে মারা যায় সুধা। 43 বছর বয়সে তার পৃথিবী থেকে থাকার লড়াই থেকে চিরতরে হারিয়ে যায়, রেখে যায় তার সঙ্গী নাজিম ও কন্যা ফাতুকে। তারাই এখন শেষ দুই উত্তরের সাদা গন্ডার হিসেবে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বর্তমানে জাকিরাই নামক এক ব্যক্তি ও তার সঙ্গীরা দিবরাত্র দেখাশোনা ও সুরক্ষা নিয়ে চলেছে কেনিয়ায় ওই সংরক্ষণগারে। সর্বদাই বন্ধু হাতে পাহারায় থাকতে হয় তাদের, যাতে কোন রকম কেউ আক্রমণ না করতে পারে। মা ও মেয়ে এভাবে প্রতিদিন টিকে থাকা লড়াইয়ে একটি একটু করে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আর খুব বেশি দিন দেরি নেই, যেদিন পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে উত্তরে সাদা গন্ডার বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে প্রজনন করানোর চেষ্টা করেছে সুদানের মারা যাওয়ার আগে গৃহ শুক্রাণ থেকে, যাতে কোন রকম ভাবে প্রজনন ঘটিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করা যায়। এখন এবার ভাবুন তো, 140 লক্ষ বছর ধরে যারা পৃথিবীতে বসবাস করছে, তারা গত 100 বছরের মধ্যে কিভাবে এত দ্রুত তাদের সংখ্যা কমে আসে, যা একেবারে বিলুপ্তির পথে নিয়ে যেতে পারে। শোনা যায় এই উত্তরের গন্ডারের শিং নাকি হীরের থেকেও দামি। তাই কিছু অসাধু ব্যক্তি নির্বিচারে চোরা পথে তাদের শিকার করে ওই শিং আকাশ ছোঁয়া দামে বিক্রি করত। কিন্তু দুর্ভাগ্য অর্থে লোভ, লালসায়
কিন্তু এই মানব প্রজাতি একবারও দেখলো না। আর কয়েকদিনের মধ্যেই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্তির হতে চলেছে এই প্রজাতিটি। প্রকৃতিতে সৃষ্টি করা এক জীব অন্য আরেক জীব ধ্বংসের কারণ হয়ে উঠেছে। আমরা মানুষ মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার এই যাত্রায় যদি নিজেকে একটু পরিবর্তন করে পৃথিবীকে সকলের জন্য বাসযোগ্য করে তুলতে পারি, যদি অন্যে বাঁচিয়ে নিজে থাকে এই মনকে ব্যক্তি হয়ে উঠতে পারি, কবির কথায় সকলের স্তরে সকলে আগলা হয়ে উঠতে পারি, তাহলে পৃথিবী হয়ে উঠবে সুন্দর এক স্বর্গপুরী। আশা করি আজকের এই প্রতিবেদনে আমরা অনেক কিছু জানতে পারলাম ও শিখতে পারলাম। আজকের মত অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে ঠিক এমনই এক অজানা তথ্য নিয়ে। ততক্ষণে সকলে সাবধানে থাকুন, সকলকে থাকুন, নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ অলা, খুবই একটা মূল্যবান তথ্য যেটা তুমি আমাদের দিলে। সত্যি এটা নিয়ে সকলকেই চিন্তা করা উচিত। আর বর্তমানে আমরা যখন যে সময় দাঁড়িয়ে আমরা আজকে গ্লোবাল ওয়ার্মিং এর একটা আবহে রয়েছি, যার এখন যে সময়টা চলছে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারছো যে কিরকম গরম চারিদিকে। এই গ্রীষ্মায়ন যে ব্যাপারটা, সেটা টোটালি আমরা দায়ী। কারণ আমরা না বুঝে না শুনে অনেক কিছু করছি। আমরা নিজেদের শান্তি বা আমাদের নিজেদের তাগিদে আমরা নিজেদের লাভ খুঁজতে আমরা কেটে ফেলছি আজ, সেটা সত্যি আমাদের জন্য খুবই সর্বনাশের একটা দিক। খুব ভারী হয়ে যাচ্ছে আমাদের এই কথাটা। হয়তো অনেক কিছু আমরা জানতে পারছি বা অনেক কিছু জানা জিনিস আবার একবার আমাদের মগজে আসছে, যা আমাদের জন্য আগামী দিন কিভাবে চলবো সেটাকে আমাদের দৃশ্যায়ন করবে নিশ্চিতভাবে। আমি এবার একটু আমাদের অনুষ্ঠানটা চাইছি একটু হালকা হোক, একটু আনন্দের মধ্যে আমরা দিন কাটাতে চাই। অনুপ্রাণিত হওয়া মানুষের একটা ভালো দিক। আমরা অনুপ্রেরণা পাই অনেক কিছু থেকে। যখন আমাদের মন ভারাক্রান্ত হয় বা অনেক সময় আমরা অনেক স্ট্রেস নিয়ে ফেলি, আমরা কানে গুঁজে দেই ইয়ারফোন বা খুব আস্তে করে আমরা অন্ধকার ঘরে বসে অনেকেই গান শুনি বা চুপচাপ হয়তো কোনো সিনেমা দেখি। তাতে মনটা সত্যি আমাদের আরো সজীব হয়ে ওঠে। আর সেই সজীবতাকে আনতে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তনুষা দাস। তনুষা দাস আজকে যে তার যে টপিক, যে তিনি যেটা বক্তব্য রাখবেন তা ক্লাস 12 পাস একটি ফিল্ম খুব সম্প্রতি রিলিজ হয়েছিল, যা একটি আইপিএস অফিসারের জীবনের উপরে। সেই জীবনের থেকে আমরা কি কিছু নিতে পারি? সেই জীবনের থেকে হতে পারি অনুপ্রাণিত? সেই জীবনে কি আমাদের শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে? দেখা যাক। অনুষ্কাকে আমি অনুরোধ করব তার বক্তব্য তোমাদের সকলের সামনে বা আমাদের দর্শকদের সামনে রাখার। তনুষা মাফ করবেন, তনুষা দাস। নমস্কার, বেঙ্গল টুডের সকল দর্শকদের জানাই আমি তনুষা দাস, কলকাতার আশুতোষ কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই অরিন্দম দা এবং বেঙ্গল টুডে চ্যানেল আমায় এই বিষয়ের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি কথা বলবো 27শে অক্টোবর 2023 সালে মুক্তি পাওয়া একটি ছবি, জনপ্রিয় ছবি 12th ফেল এর বিষয়। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এত মুক্তি পাওয়া ছবির মধ্যে আমি এই ছবিটিকে বেছে নিলাম। তো আমার মতে এই ছবিটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় অনায়াসে। পড়াশোনা শুরু করার সময় অনেক শিশুদেরই সামনে রাখা হয় ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা আইএএস বা আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। সেই শিক্ষার দূর দৌড়ে কেউ সফল হন অথবা কেউ হন না।
এই ছবি মনে করাবে সেই গল্পকে। ছবিটি আপনাকে এমন ভাবে একই সঙ্গে কাঁদাতে পারে এবং একসাথে অনুপ্রাণিত করতে পারে। ছবিটির মাধ্যমে মনোজে সেই সফরকে তুলে ধরা হয়েছে, তা এক কথায় অনুপ্রাণিত করে। তা সত্যি সুন্দর। তবে প্রথমে যখন মনোজের জীবনে তার প্রেমিকা আসে, দর্শকদের মনে হতেই পারে এই চরিত্রটি অপ্রয়োজনীয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের সেই ভুলও ভেঙে যাবে। বিশাল সেট নেই, আকর্ষণীয় গানও নেই, তবুও এই ছবিতে এমন কিছু রয়েছে যা দৃষ্টি ছুঁতে বাধ্য। ঠিক আছে, এই ছবির আন্দাজ হয় কেবল অভিনয় ভর করে কিভাবে ছবি এগিয়ে নিয়ে যেতে হয়। যদি কোথাও কোনো ছবি বাকশট হয়, সেখানে অনায়াসেই বিক্রান্তের এই ছবি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। গ্রামীণ ছেলের জীবনে ওঠাপড়াকে ভীষণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিক্রান্ত। এই ছবিটি যার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। বিক্রান্তের প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছে মেঘা শঙ্করকে। তার অভিনয়ও অনবদ্য, একথা বলতেই হবে। পুলিশ অফিসারের ভূমিকায় প্রিয়াংশু চট্টোপাধ্যায় অসাধারণ। বিক্রান্তের বন্ধু ভূমিকায় আনন্দ বিজয় ও বেশ ভালো। বিকাশ দিব্যাক্সি ভূমিকাও বেশ ভালো ছিল, বাস্তব ছিল। ছবিটিতে নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি, তবে ক্যামেরার সামনে বেশ সাবলীল। এই ছবিটিতে বিধু বিনোদ চোপড়ার থেকে দর্শককে গোটা একটি ছবি জুড়ে সমানভাবে আকৃষ্ট করে তোলার ক্ষমতা শিক্ষণীয়। কোন অভিনেতা পর্দায় কতটুকু ব্যবহার করতে হবে তার সঠিক পরিমাপ দেখিয়ে দিচ্ছেন পরিচালক। গোটা ছবিটা যথেষ্ট যত্ন নিয়ে বানানো হয়েছে। প্রথম ভাগে দর্শকদের মনে হতে পারে এই ধরনের ছবিতে কেন প্রেমের বিষয় থেকে টেনে আনা হয়েছে, তবে পরে তা কতটা গুরুত্বপূর্ণ সেটা দ্বিতীয় ভাগে বোঝা যায়। বিধু বিনোদ চোপড়ার সেই ছবিগুলির মধ্যে এই ছবিটি একটি অন্যতম বিশিষ্ট ছবি বলা যেতে পারে। সব মিলিয়ে এই ছবিটি অনায়াসে মানুষের মন ছুঁয়ে দিতে পারে, চোখে আসতে পারে জল। অনেক সফরকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটির মধ্যে। সব মিলিয়ে এই ছবিটা অনায়াসে মানুষের চোখে আসতে পারে জল। মনোযোগকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটির মধ্যে। আশা করি বক্তব্যটি তাদের ভালো লেগেছে। আজকে এতটাই, পরে অবশ্যই দেখা হবে জানা অজানা প্রোগ্রামটিতে আরো একবার। নমস্কার। ধন্যবাদ তনুষা। কিছুটা তোমার অডিও ব্রেক না হলে পরে মোটামুটি তোমার কথাটা সবাই আমরা শুনতে পেয়েছি, এবং এটা সাধারণত মানে অডিও ব্রেক কিংবা ভিডিও জ্যাকস যেটা বলা হয়, হ্যাঁ, ডিজিটাল ব্রেকস আসে হচ্ছে হলো নেটওয়ার্কের জন্য। এনিওয়েজ তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, মাঝে তোমার অডিওটা চলে যাচ্ছিল। যাই হোক, আমরা আজকে একদম শেষ পর্বে চলে এসেছি। অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করি, অনেক কিছু জানলাম, অজানা জিনিস কিছু জানলাম, জানা জিনিস আবার আমরা ঝালিয়ে নিলাম। আর এটাই তো মানুষের কাজ। যত বেশি প্র্যাকটিস, তত বেশি আমাদের নিজেদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা কি কি করছি আর কি আগামী দিনে করব। আর সেইটার জন্যই আমরা আজকে এখানে একত্রিত হয়ে বসা। আর এই বসার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছিল কিছু আমাদের নিজেদের মধ্যে বিচার আদান প্রদান করছি। আগামী দিনে আবারও হয়তো আপনাদের সাথে আমরা বসবো কিছু নতুন তথ্য নিয়ে। আর ততদিন আপনারা থাকুন ভালো ও সুস্থ। জয় হিন্দ।
আপনাদের সকলকে আবারও একবার সাদর অভ্যর্থনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি অরিন্দম আজকের মতন এই টোটাল অনুষ্ঠানটি সেটা আজকের মতন শেষ করছি। নমস্কার।